একটা অদ্ভুত ব্যাপার কি খেয়াল করা হয়েছে? আমেরিকা, যে কিনা সারা বিশ্বে গণতন্ত্রের ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায়, তাদেরই সবচেয়ে কাছের বন্ধুদের কয়েকজন হল আরব দুনিয়ার রাজা বাদশাহারা। ব্যাপারটা কেমন যেন একটা ধাঁধার মতো, তাই না? চলুন আজকের এই আলোচনায় এই ধাঁধার পেছনের আসল কারণটা খুঁজে বের করা যাক। তো আসল প্রশ্নটা হল, কেন কেন বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র এই রাজতন্ত্রগুলোকে টিকিয়ে রাখতে সাহায্য করে? মজার ব্যাপার হলো, এর উত্তরটা কিন্তু বেশ সোজা সাপটা, আর পুরোটাই দাঁড়িয়ে আছে মাত্র একটা জিনিসের উপর। আর সেই জিনিসটা হলো পেট্রো ডলার। হ্যাঁ, শুধু এই একটা শব্দ, এই শব্দটার মধ্যে লুকিয়ে আছে আমেরিকার মিডল ইস্ট পলিসির কয়েক দশকের রহস্যের চাবিকাঠি। চলুন তো এই রহস্যের জটটা একটু খোলা যাক। আচ্ছা, তাহলে পেট্রো ডলারের গোড়ার কথায় ফেরা যাক। এর আসল ব্যাপারটা বুঝতে হলে আমাদের একদম শুরুতে যেতে হবে, এমন একটা ঐতিহাসিক চুক্তির কাছে যা আজকের আধুনিক বিশ্বকে অনেকটাই গড়ে দিয়েছে। সময়টা ১৯৪৫ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের দিকে। ভাবুন তো একবার, একটা আমেরিকান যুদ্ধজাহাজের ডেকে একটা মিটিং হচ্ছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, আর অন্যদিকে সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ ইবনে সাউদ। ওই একটা মিটিংই এমন একটা জোটের জন্ম দিয়েছিল যেটা আজও অটুট। চুক্তিটা কি ছিল জানেন? অবাক করার মতো সহজ। সোজা কথায় একটা লেনদেন। আমেরিকা কথা দিল তারা সব ধরনের সামরিক সুরক্ষা আর প্রযুক্তি দিয়ে সাহায্য করবে, আর তার বদলে সৌদি আরব সহ অন্য আরব দেশগুলো একটা খুব জরুরি শর্তে রাজি হল। তারা তাদের তেল বিক্রি করবে শুধুমাত্র আমেরিকান ডলারে। এখন এই যে সহজ সরল একটা চুক্তি মনে হচ্ছে, এর প্রভাব কিন্তু ছিল বিশাল, মানে পুরো বিশ্বজুড়ে। চলুন এবার দেখি কিভাবে এই একটা ডিল আমেরিকান ডলারকে একেবারে বিশ্ব মুদ্রার রাজসিংহাসনে বসিয়ে দিল। এই যে সিস্টেমটা তৈরি হলো, এটাকেই বলা হয় পেট্রো ডলার সিস্টেম। মানেটা কি? সোজা কথায়, পুরো পৃথিবীতে এখন থেকে তেলের দাম ঠিক হবে আর বেচাকেনা হবে আমেরিকান ডলারে। তার মানে বিশ্বের যে কোনো দেশের তেল কিনতে হলে তাকে আগে আমেরিকান ডলার জোগাড় করতে হবে। কি অসাধারণ একটা অর্থনৈতিক চাল, তাই না? তাহলে এর ফলে কি হলো? ব্যাপারটা খুব সহজ। পুরো বিশ্বের তেল দরকার, আর তেল কিনতে হলে ডলার দরকার। এর মানে হলো আমেরিকান ডলারের জন্য একটা সবসময় চাহিদা তৈরি হয়ে গেল। এই চাহিদার কারণে ডলারের দাম আর স্থিতিশীলতা দুটোই বেড়ে গেল। আর এটা আমেরিকার অর্থনীতিকে যে কি বিশাল একটা সুবিধা এনে দিয়েছে তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই সিস্টেমটা এমন একটা চক্র তৈরি করেছে, টাকা আর অস্ত্রের একটা চক্র, যেটা ঘুরতে থাকে আর নিজেই নিজেকে আরও শক্তিশালী করে তোলে। এই চক্রটা কিভাবে কাজ করে চলুন একটু ধাপে ধাপে দেখি। ১ নম্বর, আরব দেশগুলো তেল বিক্রি করে কারি ডলার কামাচ্ছে। ২ নম্বর, এই ডলারের একটা বিশাল অংশ কিন্তু আবার আমেরিকাতেই ফিরে আসছে। এখন প্রশ্ন হলো কিভাবে? এখানেই আসছে ৩ নম্বর ধাপ। ওই ডলার দিয়েই তারা আমেরিকার কাছ থেকে অস্ত্রশস্ত্র, টেকনোলজি আর অন্য জিনিসপত্র কিনছে। ৪ নম্বর, এই কেনাবেচার ফলে আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স আরও বড় আর শক্তিশালী হচ্ছে। আর সবশেষে ৫ নম্বর, এই আরও শক্তিশালী আমেরিকান মিলিটারি আবার আরব দেশগুলোকে সুরক্ষা দিচ্ছে, যেটার কথা একদম শুরুতে হয়েছিল। ব্যাস, চক্রটা সম্পূর্ণ হলো, আর এটা চলতেই থাকছে। এই যে সুরক্ষার কথা বলা হচ্ছে, এটা কতটা সিরিয়াস তা বুঝতে শুধু এই সংখ্যাটা দেখলেই হবে। ১০,০০০-এর বেশি। এটা হলো শুধু একটা ঘাঁটিতে, কাতারের আল উদাইদ এয়ারবেসে থাকা আমেরিকান সৈন্যের সংখ্যা। ভাবা যায়, সেখানে ১৫০'রও বেশি যুদ্ধবিমান আছে। মানে বিশাল এক আয়োজন। আর এই যে সুরক্ষার প্রতিশ্রুতি, এটা কিন্তু শুধু মুখের কথা নয়, এর জলজান্ত প্রমাণও আছে। মনে করে দেখুন ১৯৯০ সালের কথা। সাদ্দাম হোসেনের ইরাক যখন কুয়েত আক্রমণ করল, আমেরিকা কিন্তু তার কথা রেখেছিল। প্রায় ৫ লাখ সৈন্য পাঠিয়েছিল কুয়েট আর সৌদি আরবকে বাঁচাতে। সুতরাং এই চুক্তিটা যে কতটা বাস্তব তা বোঝাই যাচ্ছে। এই সব কিছু মিলিয়ে আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা দেখব স্বার্থের এক অটুট বন্ধন, এমন একটা জোট যেটা এতটাই মজবুত যে অন্য কোনো কিছুই এর সামনে পাত্তা পায় না। এই কথাটা পুরো পরিস্থিতিটাকে এক লাইনে বলে দেয়। প্রেসিডেন্ট যেই হন, নীতি থাকে এক। মানে হোয়াইট হাউসে কে বসল তাতে কিচ্ছু যায় আসে না। আরব রাজতন্ত্রগুলোর ব্যাপারে আমেরিকার মূল নীতিটা একই থাকে। কিন্তু কেন?
কারণটা খুব সহজ। পেট্রোডলার সিস্টেম আমেরিকার অর্থনীতির জন্য লাইফলাইনের মতো। প্রমাণ চান? দেখুন, জর্জ ডব্লিউ বুশ, ব্যারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, রিপাবলিকান হোক বা ডেমোক্র্যাট, কিছু বদলায়নি। প্রত্যেকের আমলেই এই সম্পর্কটা অটুট থেকেছে। বোঝাই যাচ্ছে এই স্ট্র্যাটেজিক স্বার্থটা আসলে সব রকম দলীয় রাজনীতির ওপরে। এই জোটটা আসলে কতটা শক্তিশালী, এতটাই যে জামাল খাশোগির ঘটনার মতো বড় বড় মানবাধিকার বিতর্কের ঝড়ও এই সম্পর্ককে ভাঙতে পারে না। দিন শেষে স্ট্র্যাটেজিক আর অর্থনৈতিক স্বার্থটাই সবসময় আগে থাকে। আর এখানেই আমরা আবার সেই শুরুর ধাঁধায় ফিরে আসি। আমেরিকার বিদেশনীতির দুটো ভিন্ন চেহারা। একদিকে দেখুন, ইরাক বা আফগানিস্তানের মতো দেশে তারা গণতন্ত্র আনার কথা বলে হস্তক্ষেপ করেছে। আর অন্যদিকে আরব রাজতন্ত্রের বেলায়, যেখানে বিশাল অর্থনৈতিক আর সামরিক স্বার্থ জড়িত, সেখানে কে ক্ষমতায় থাকলেও বা কিভাবে দেশ চলছে তা নিয়ে আমেরিকার তেমন কোনো মাথা ব্যথা নেই। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে টাকা, তেল আর সামরিক শক্তির এক জটিল হিসেবের উপর। কিন্তু এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। বিশ্বজুড়ে যখন জ্বালানির চাহিদা বদলাচ্ছে, ভূ-রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যাচ্ছে, তখন এই এত গভীর আর পুরনো জোটের ভবিষ্যৎ কি? এই যে একে অপরের উপর নির্ভরতা, এটা শক্তিশালী ঠিকই, কিন্তু এটা কি চিরদিন টিকবে?